জীবনে কখনো শুনেছেন বাসর রাতে নববধূকে দিয়ে একগাদা কাপড় ধোয়ানো হচ্ছে? নিশ্চয়ই না। আজ আমার শয়তান স্বামী সায়ান তালুকদার আমাকে দিয়ে বাসর রাতে কাপড় ধোয়াচ্ছে। অস্বাভাবিক রকমের বাড়াবাড়ি ব্যাপারটা এটা। এদিকে অনেক রাত হয়েছে, ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখতে রাখতে আঙুলের চামড়াগুলো কুঁচকে যেতে শুরু করেছে। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে একটা ব্যাপারে, আমার যত্ন করে লাগানো নেল পলিশ ধীরে ধীরে উঠে যাচ্ছে। বাপের বাড়িতে থাকতে এসব কাজ তো কখনো করিনি। বাবার আদরের মেয়ে ছিলাম আমি, অথচ সেই বাবাই না জানি কি ভেবে আমাকে এই পাগল ছেলেটার সঙ্গে বিয়ে দিলেন। তার উপর আবার সায়ান হুমকি দিচ্ছে, কাজ না করলে বাবাকে ফোন করবে। এদিকে বাবাকে আমি প্রচন্ড ভয় পাই। তার সামনে গিয়ে এসব বলতে পারবো না বলেই হয়তো সব চুপচাপ সহ্য করে যাচ্ছি। নইলে এই বদমাইশ সায়ান তালুকদারকে আমি ঠিকই দেখে নিতাম। শালা বেয়াদব একটা। অথচ এই ছেলেই কিনা আমার ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু বিয়ের পর আজ এই রূপ পরিবর্তনের জন্য বেস্ট শত্রু হয়ে গেছে। ভাবনার মাঝে ঠিক তখনই বাথরুমের বাইরে থেকে ভেসে এলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। ঐশী, এই ঐশী, আরও দুটো প্যান্ট ছিল, ওগুলো বালতিতে অ্যাড কর। ঐশী মুখ বাঁকিয়ে তাকালো দরজার দিকে। সায়ান দাঁড়িয়ে আছে সেখানে, যেন এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক দৃশ্য। অথচ ঐশীর অন্য বান্ধবীরা তাকে এভাবে কাজ করতে দেখলে নিশ্চিত অক্কা পেত। সায়ান হাতে করে আরো দুটো জিনিস এনে ঐশীর সামনে রাখা বালতিতে ফেললো। ঐশীর অসহায় চোখে তাকিয়ে রইল সায়ানের দিকে। তার ঠোঁটটা অজান্তেই বেঁকে গেল অভিমানে। আর সায়ান সে দিব্যি ভাবসায় নিয়ে দেওয়ালে ঠেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সায়ান হেসে বলল, না না সোনা, তোর এই ইনোসেন্ট পাপ্পি আইস দেখিয়ে কোনো লাভ নেই। আমি গলছি না, চুপচাপ এগুলো ধুয়ে রেখে দে, কাল সকালে ছাদে গিয়ে মেলে দিবি। আজকের মতো এতটুকুই কাজ। কথা শেষ করে সায়ান চলে যেতে উদ্যত হলো, কিন্তু হঠাৎই ঐশী কাতর হয়ে ডেকে উঠল। সায়ান, সায়ানের পা থেমে গেল। পেছন ফিরে ঐশীর দিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকালো সায়ান। ঐশী জিজ্ঞাসা করে, তুই আমাকে এভাবে শাস্তি দিচ্ছিস কেন? আমরা না বেস্ট ফ্রেন্ড ছিলাম? তার উপর এখন তো আমি তোর বউ, তাও তুই আমাকে দিয়ে এসব করাচ্ছিস? শান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে ঘুরে তাকালো ঐশীর দিকে। তার চোখে অদ্ভুত এক শান্ত ভাব। ঐশী উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। শান কিছুটা থেমে বলল, এটাই তো সমস্যা ঐশী, তুই আমার বউ হয়েছিস কাগজে কলমে সমাজের চোখে, কিন্তু আমাদের মধ্যে তো সত্যিকারের স্বামী স্ত্রীর সেই সম্পর্কটা নেই, সেটা আমরা দুজনেই জানি। সায়ানের কথা শুনে ঐশীর বুকটা কেমন জানি করে উঠল। আসলেই ঐশী আর সায়ান বিয়ের 10 মিনিট আগে নিজেদের মধ্যে কথা বলেছে এই বিয়ে তাদের বাবার জোর হলেও তারা অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী হবে না। তারা আগের মতোই বেস্ট ফ্রেন্ডই থাকবে। সুযোগ বুঝে সেপারেশন নেবে, যেহেতু তারা কেউই প্রস্তুত ছিল না। সায়ান আবারও বলল, যেদিন তুই আমাকে সত্যি সত্যি স্বামী বলে মেনে নিতে পারবি, সেদিন আমি তোকে মাথায় করে রাখবো, তার আগে না। ঐশী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হাতে এখনো সাবানের ফেনা লেগে আছে। সে চোখ সরাসরি সায়ানের দিকে রেখে প্রশ্ন করলো। আচ্ছা ওয়েট, এত যে বকবক করছিস, তুই আমাকে মেনেছিস? সায়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মুখটা অন্যদিকে ফিরিয়ে খুব আলতো করে হেসে বলল, অবশ্যই মেনেছি, আর সেটা কবুল বলার সাথে সাথেই। ঐশী স্তব্ধ হয়ে গেল। কি বলল সায়ান? কিন্তু এমন তো কথা ছিল না। এই বিয়েটা হয়েছে ঐশীর বাবার জোরাজুরিতে, হুট করেই, কোনো প্রস্তুতি ছাড়াই। বন্ধুত্বের সহজ সম্পর্কটা এক মুহূর্তে বদলে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত হওয়া এতটাই কি সহজ? এত তাড়াতাড়ি সায়ান কিভাবে মেনে নিল ওকে? কিছুক্ষণ স্থির হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। মনে হলো মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপর ধীরে ধীরে আবারও বসে পড়লো ঐশী। ভাবনা ছেড়ে বালতির ভেতরেই ভেজা কাপড়গুলো আবার ধুতে শুরু করলো। কাপড় ধোয়ার দীর্ঘ যুদ্ধ শেষ করে ঐশী যখন ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো, তখন রাত অনেকটাই গাঢ় হয়ে এসেছে। ঐশী তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে দেখে বিছানায় হেলান দিয়ে আটশোয়া হয়ে আছে সায়ান। তার হাতে ফোন, চোখের স্ক্রিনে নিবদ্ধ। ঐশীকে আসতে দেখে সে ধীর ভঙ্গিতে ফোনটা পাশে রেখে দিল। ঐশী চুপচাপ বিছানায় গিয়ে বসলো। কিছুক্ষণ সায়নের দিকে তাকিয়ে থেকে বলল, একটা কথা বলতো, বাবা তোর সাথে আমার বিয়ে দিল কেন? ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না। সায়ান কাঁধ ঝাঁকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমি কি জানি, তোর বাবাকে জিজ্ঞেস কর।
ঐশীর সঙ্গে সঙ্গে মুখ বাঁকালো, সেই চেনা অভিমানী ভঙ্গি। সায়ন সেটা দেখে মৃদু হেসে পড়ল। ঘুমাবি না নাকি রাতটা বসেই কাটানোর প্ল্যান? ঐশীর কোনো ভাবভঙ্গি নেই। সে একটু থেমে আবারও প্রশ্ন করলো। আমরা ডিভোর্স নেব না? সায়ন এবার চোখ তুলে ঐশীর দিকে তাকালো। ঐশীর দৃষ্টি অর্থ বুঝতে ব্যর্থ হলো। মনে হলো বিশাল এক রহস্যজনক প্রশ্ন সে করে ফেলেছে, কিন্তু তার উত্তরে সায়ন শান্ত স্বরে বলল। তোর যদি অন্য কাউকে পছন্দ থাকে যাকে তুই বিয়ে করতে পারবি, তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দেব। কোনো সমস্যা নেই। ডিভোর্সের জন্য অস্থির হচ্ছিস কেন? এমন কেউ আছে? ঐশী বিরক্তি হয়ে বলল। ও ইয়ার, আমার কাউকে পছন্দ থাকলে তুই জানতি না? আমার তো ছেলে মানুষে ফোবিয়া আছে। তুই আর আমার বাপ ছাড়া আমার লাইফে কোনো ছেলের অস্তিত্বই রাখিনি। আমি তো জীবনে বিয়েই করতাম না ভাই। কি থেকে কি হয়ে গেল বুঝলামই না। সায়ন এবার চিত হয়ে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে ধীর স্বরে বলল ও। তাহলে চুপ থাক। ডিভোর্সের প্ল্যান চেঞ্জড। কথাটা শুনে ঐশী ভ্রু কুঁচকে সায়নের দিকে তাকাতেই সায়ন গম্ভীর গলায় বলল। বি ম্যাচিওর ঐশী। সারা জীবন একা থাকা যায় না। প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য একটা সঙ্গী দরকার। তাছাড়া আমরা সমাজে বাস করি। তোর এই ফোবিয়া কেউ বুঝবে না। উল্টো দিন শেষে হাজারটা কথা উঠবে। ঐশী এবার গাল ফোলালো। অন্তত এই ব্যাপারে সে সায়নের কাছ থেকে সাপোর্ট আশা করেছিল, কিন্তু ছেলেটা তাকে জ্ঞান দিচ্ছে। ঐশী এমন অভিমান করে বসে থাকতে দেখে সায়ন হালকা হেসে বলল। আর আমরা তো হাজব্যান্ড ওয়াইফ থোড়াই না হলাম। বন্ধু হিসেবেই দিব্যি কাটিয়ে দিতে পারবো। আমাদের ভেতরের গল্প তো আর কেউ জানবে না। তাছাড়া সামাজিক একটা সম্পর্কেও আছি। তাই তুইও চেপে যা। ঐশী মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর কিছু একটা ভেবে বলল ও। সব বুঝলাম, কিন্তু আজকে আমি ঘুমাবো কোথায়? ওই সোফাটা ছোট, আর মেঝেতে ঘুমানো ইম্পসিবল। খাটে কি সমস্যা? ঐশী চোখ বড় বড় করে তাকালে সায়নের দিকে, যেন বিস্ময়কর কিছু শুনছে ও। সায়ন ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে আছে। ঐশী রেগে বলল। আমি একটা ছেলের সাথে ঘুমাবো, তাও এক খাটে? সায়ন ঠোঁটের কোণে চাপা হাসি টেনে বলল ও। তো কি করবি? বিয়ে যেহেতু একটা ছেলেকেই করেছিস, ছেলের সাথেই তো ঘুমাতে হবে, তাই না? ঐশী অসহায় দৃষ্টিতে সায়নের দিকে তাকালো। সায়ন হালকা হেসে বিছানার এক পাশে সরে গেল। ঐশী বিরক্ত হয়ে গুটিসুটি মেরে এক পাশে শুয়ে পড়ল। সায়ন পিছন ফিরে ঐশীর দিকে তাকাতেই ঐশী ওকে ধাক্কা দিয়ে বলল। ওই সাইডে চেপে ঘুমা, মাঝে বড় একটা কোলবালিশ দে। যতই হোক ছেলে মানুষ তুই, রিস্কি ব্যাপার স্যাপার। সায়ন হালকা হেসে বিছানার মাঝখানে একটা বড় বালিশ রেখে দিয়ে সরে যায় এক পাশে। ঐশী সাবধানে এক পাশে শুয়ে পড়ল। তবে পরনের শাড়িতে তার অস্বস্তি হচ্ছিল, কারণ জীবনে সে শাড়ি পরেনি কখনো। অস্বস্তিটা বোঝা যাচ্ছিল স্পষ্ট। সায়ন সেটা লক্ষ্য করে বলল। জেদ করে লাগেজ তো আনলি না বাড়ি থেকে? শাড়িতে নিশ্চয়ই কমফোর্ট ফিল হবে না? আলমারিতে আমার অনেকগুলো টি শার্ট আছে, সেখান থেকে আমার যে কোনো একটা টি শার্ট পরে নিতে পারিস। ঐশী যেন এইটারই অপেক্ষায় ছিল। সে এক মুহূর্ত দেরি করলো না। উঠে গিয়ে আলমারি খুলে একটা ঢিলঢালা টি শার্ট বের করলো। অবশ্য সায়নের সব টি শার্টই আরো দু তিনটে ঐশীর নিমেষে জায়গা হয়ে যাবে। ভাবনা ছেড়ে ঐশী ওয়াশরুমে গিয়ে কাপড় বদলে আবারও এসে শুয়ে পড়ল। বিছানায় কিছুক্ষণ কাটলো নিরাপদায়। তারপর ঐশী সায়নের পাশে কাঁধ হয়ে নিজের হাতের উপরে মাথা রাখে। সায়নের দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে বলল ও। শোন, তুই আমার কি শোন তুই আমি কিছু বলার আগে সব বুঝিস কি করে? ছোটবেলা থেকে এটা খেয়াল করি। বুঝতে পারবো না আবার? অনেক বছর রিসার্চ করার ফল এটা। ঐশী ছোট ছোট চোখে তাকালো সায়নের দিকে। সায়ন নিজের চোখ বন্ধ করে বলল। এবার ঘুমা, কাল সকালে আমার অফিস আছে। ঐশী মাথা নেড়ে সম্মতি জানালো। ক্লান্ত থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই ওর শ্বাস প্রশ্বাস স্থির হয়ে এলো। ঘুম তাকে টেনে নিয়ে গেল অন্য এক জগতে। সায়নও চোখ বন্ধ করেছিল, কিন্তু কিছুক্ষণ পর আবারও চোখ খুলল। নীরবে তাকিয়ে রইল পাশে ঘুমিয়ে থাকা অগোছালো অবুঝ মেয়েটার দিকে। তার কপালের উপরে এলোমেলো হয়ে পড়া বেবি হেয়ারগুলো সায়ন আলতো করে তর্জনীর আঙুল দিয়ে সরিয়ে দিল। ঘুমের মাঝে ঐশীকে দেখতে আলাদা এক শান্তি লাগে সায়নের। কত বছর হয়ে গেল বন্ধুত্বের নামেই পাশে ছিল সে। আজ ঐশী তার স্ত্রী হয়ে গেছে। তবুও এতদিনেও সায়ন তার মনের অনুভূতি জানতে পারেনি মেয়েটাকে।
কারণ সে জানে ঐশী বুঝবে না, কখনোই বুঝবে না মেয়েটা, উল্টো হেসে উড়িয়ে দেবে। সে বুঝবে না যে শাইনের অনুভূতি বন্ধুত্বের সীমানা অনেক আগেই পেরিয়ে গেছে, এতটাই দূরে চলে গেছে সেখানে ভালোবাসা অন্তত নেই। তবুও দিন শেষে একটাই শান্তি আছে তার মনে, ঐশী এখন তার চিরদিনের জন্য। শায়ন একজন সরকারি ব্যাংক কর্মকর্তা, সদ্য কর্মজীবনে পদার্পণ করেছে সে প্রায় 3 মাসের মতো। বিকেল 4টায় ব্যাংকের কাজ শেষ করে শায়ন বের হয়। প্রতিদিনের ন্যায় ব্যাংক থেকে বেরিয়ে শহরের ব্যস্ত রাস্তায় পা রাখে সে। ব্যাংক বিকেল 4টায় ছুটি হওয়ার নিয়ম মতো। আধা ঘন্টার পথ পেরিয়ে 4:30টার দিকে সে পৌঁছায় বাড়িতে। দরজা খুলে ভেতরে ঢুকতেই খেয়াল হলো ঘরটা নীরব। চারপাশে তাকিয়ে দেখলো ঐশী নেই। শায়ন ঐশীকে খুঁজতে গিয়ে বারান্দায় পা রাখতে চোখ পড়ল মেয়েটাকে। মেঝেতে বসে আছে সে, দুহাত ভরে কিছু শিউলি ফুল নিয়ে। বারান্দা থেকে হাত বাড়ালেই শিউলি ফুলগুলো ধরা যায়। এই নিয়েই ঐশী নিজের ছোট্ট জগতে ডুবে আছে। শায়নের ডাকে চমকে ওঠে ঐশী, মাথা তুলে তাকাতেই শায়ন জিজ্ঞাসা করে। একা বসে কি করছিস সেখানে? ঐশী একটু হকচকিয়ে উঠে দাঁড়ালো, হালকা হাসলো স্বভাব সুলভ ভাবেই। এমনি বসেছিলাম, তুই কখন এলি? এই তো একটু আগে। দুপুরে কিছু খেয়েছিস? রান্না তো করে যায়নি আজ। ঐশী ঘরের ভেতরে এসে সোফায় বসলো, অলস ভঙ্গিতে হাত পা ছড়িয়ে বসে বলল ও। পিৎজা অর্ডার করেছিলাম, হাফ খেয়ে পেট ভরে গেছে, তোর জন্য বাকিটা রেখে দিয়েছি টেবিলে। সায়নও এক মুহূর্ত আশ্চর্য ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। পরেক্ষণেই ভাবনা এলো, অবশ্য মেয়েটার দোষ কি? রান্না শেখার সুযোগই বা কবে পেয়েছে সে? আর যাই হোক, খাবার নষ্ট করা যাবে না। আজকে দুপুরে খাবার হিসেবে পিৎজা দিয়েই কাজ চালাতে হবে। তাই আর কিছু না বলে চুপচাপ ফ্রেশ হয়ে এসে টেবিলের উপরে রাখা পিৎজার বক্স করে খেতে খেতে সায়ান বলল। তোর একটু হলেও রান্না বান্না শেখা উচিত ছিল ঐশী। এই কথাগুলো শুনে ঐশী সঙ্গে সঙ্গে তেলে বেগুনে চলে উঠল। বেশ প্রতিবাদী কণ্ঠে বলল ও। কেন, আমি মেয়ে বলে? শায়ন দীর্ঘশ্বাস ফেলে মৃদু গলায় বলল। সবসময় এক লাইন বেশি বুঝিস কেন? মেয়ে বলে শিখতে হবে কখন বললাম? কাজ শেখার কোনো জেন্ডার নেই। আমাকে দেখ, আমি তো ঘরের কাজ সবই পারি মোটামুটি। এতদিন তো নিজেই করেছি সব। কাজ করায় কেউ ছোট হয়ে যায় না। কথাটা শুনে ঐশী একটু চুপ করলো। শায়নের কথাগুলো সত্যি, কোনো ভুল নেই। তবু ঐশী ঠোঁটে দুষ্টু হাসি এনে বলল। তুই আছিস না, যেহেতু তুই আমার বর হয়ে গেছিস, একজন কাজ ফাজ জানলেই তো হয়। আমি পারবো না বাবা এসব। শায়ন খাওয়া দাওয়ার পাট চুকিয়ে গ্লাসের পানি ঢকঢক করে এক চুমুকে শেষ করলো। তারপর গ্লাসটা রেখে শান্ত গলায় বলল ও। না, তোকে শিখতেই হবে। তোকে রান্নাও আমি শেখাবো। আমার উপর নির্ভরশীল কেন থাকবি? আমি না থাকলে কি করবি? তখন তো তোর না খেয়ে থাকতে হবে। শায়নের কথায় ভুল মানে বোঝে ঐশী। ওই মস্তিষ্ক ভেবে নাই শায়ান দূরে চলে যাওয়ার কথা বলেছে। বাকি কথাগুলো কানে পৌঁছায় না তার। তাই ঐশী ভয়ের তো গলায় শায়ানের হাত চেপে ধরে জিজ্ঞাসা করে। মানে কোথায় যাবি তুই? শায়ান হেসে মাথা নাড়ালো। এরপর ঐশীর হাত জড়িয়ে ধরে বলল ও। আরে, ভয় পেতে হবে না পাগলি। তোকে ছেড়ে কোথায় যাব আমি? আমার গন্তব্যই তো তুই। আমি বোঝাতে চাইছি, কয়দিন অর্ডার করে খাবি? বাইরের খাবার প্রতিদিনের জন্য না। হেলথ ইস্যুর ব্যাপার আছে তো। ঐশী এবার বুঝলো শায়ানের কথার মানে। ও তো ভয় পেয়ে গিয়েছিল। পরক্ষণে অযাচিত ভাবনা ছেড়ে শায়ানের আরেকটু কাছে গিয়ে বসে। শায়ানের ঝাঁকড়া ঘন চুলে শিউলি ফুলগুলো খুঁজতে থাকে এক এক করে। তারপর একটু ভেবে বুদ্ধি খাটিয়ে বলল। তাহলে আমরা একটা মেড রাখি, এতে দুইজনেরই কষ্ট কমবে। শায়ন হেসে ফেলল মেয়েটার বোকা বোকা কথায়। ওইদিকে মেয়েটার এমন পাগলামিও উপভোগ করে সে। ওই সে স্কুল লাইফ থেকে মাঝে মাঝেই এমন ফুল গুজে দিত শায়ানের চুলে। এসে সে কি আনন্দ পায় কে জানে। কিন্তু শায়ান কোনো কিছুই আটকায় না তাকে। ঐশীর কথায় প্রতি উত্তরে তার কপালে আলতো করে টোকা দিয়ে বলে। গাধা, এই টাকাই কুলোবে? আর সংসারটাও তো গোছাতে হবে আমাদের। ভুলে যাচ্ছিস? ঐশী এবার হাঁটু ভাঁজ করে সোফায় এসে বেশ আগ্রহ নিয়ে বাচ্চাদের মতো ভাবুক স্বরে বলল। কি কি করতে হবে, মানে কোথা থেকে শুরু করব আমরা?
সায়ান চারপাশে তাকালো, ঘরটা অবলোকন করলো তীক্ষ্ণ দৃষ্টিতে। কি আছে কি নেই তা মনে মনে লিস্ট করে ফেললো। সায়ান নিজের মাথা থেকে একটা ফুল নিয়ে চারপাশে ইশারা করে ঘর দেখিতে বলল ও। এরপর ঐশীর কানে দুটো ফুল গুজে দিতে দিতে বলল, আমার ফার্নিচার প্রায় নেই বললেই চলে। আমি তো ব্যাচেলর ছিলাম এতদিন, প্রয়োজনীয় জিনিস ছাড়া তেমন কিছুই কেনা হয়নি। এই যেমন বড় আলমারি, বড় সোফা, ডাইনিং টেবিল, একটা টিভি, আরও প্রয়োজনীয় আসবাবপত্র প্রতি মাসে একটা একটা করে কিনবো। ফ্রিজ এটাতেই চলে যাবে। আর এই বাসাটাও পাল্টাতে হবে। একটা ফ্ল্যাট দেখেছি আমি অলরেডি, কথাও হয়েছে। ঐশী সায়ানের কথায় সায় জানিয়ে বলল, ভালোই করেছিস। এই বাসাটা একদম ছোট, একটা রুম, তাও যেন বাক্স সাইজ। আমার বাসার বাথরুমের থেকে বড় ছিল। ঐশীর কথায় সায়ান মুচকি হেসে বলল, তোমার হাজবেন্ডের স্যালারিটাও দেখতে হবে ম্যাডাম। ধুমধারাক্কা কিনলেই তো হবে না, তাহলে টান পড়বে। তবে যে ফ্ল্যাটটা দেখেছি খারাপ না, আমার এন্ট্রি লেভেলের স্যালারির সাথে অ্যাডজাস্টেড। ওই বাড়িতে দুটো বড় রুম আছে, কিচেন প্লাস বাথরুম, আর তোর পছন্দ মতো একটা বড়সড় বারান্দা। বড় বারান্দার কথায় ঐশীর মুখে হালকা হাসি ফুটে উঠল। বারান্দা তার কাছে শুধু একটি স্থাপত্য নয়, বরং তার স্বপ্নের এক ছোট্ট প্রাঙ্গণ। বারান্দা জিনিসটা তার প্রচণ্ড শখের। সে বিভিন্ন ফুল গাছ লাগিয়ে, পাখি রেখে, দোলনা দিয়ে সাজিয়েছিল নিজের ঘরের বারান্দা। শৌখিনতার স্বাচ্ছন্দ্যে ভরপুর ছিল। কিন্তু বিয়ের পর সব বিপরীত। কিন্তু ঐশী কখনোই সায়ানকে সরাসরি বলেনি ওই বাড়ির ছোট্ট বারান্দাটি তার ভালো লাগে না, কিংবা এই বাড়ির সংকীর্ণতায় তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু সায়ন ঠিকই বুঝে নিয়েছে। তবে সায়নের মুখে স্যালারির কথা শুনে ঐশী বুদ্ধিমতীর ন্যায় সুবিধা অসুবিধা ভাবলো। ধীর গলায় জিজ্ঞাসা করলো ও। তুই যে ফ্ল্যাট দেখেছিস, ওইটার ভাড়া কত? ভাড়া বেশি না, মাত্র 5,000। বেশ কমেই পেয়েছি। ঐশী মাথা নাড়ালো, তারপর বাস্তবতা উপলব্ধি করতে পেরে কিছুটা গম্ভীর হয়ে সায়নের দিকে তাকিয়ে বলল, কোনো মতে গ্র্যাজুয়েশন শেষ করে বসে আছি, সব তো জানিস। ইচ্ছে নেই, তবুও মনে হচ্ছে একটা চাকরি পেলে তোকে হেল্প করতে পারতাম। বাপের টাকায় খেয়েছি এতদিন, লাইফ ইজি ছিল, বাট এখন মনে হচ্ছে আমার একটা চাকরি করা উচিত। তোর একা চাপ হয়ে যাচ্ছে সব। সায়ন ঐশীর গাল টিপে দিয়ে নরম গলায় বলল, এত ভাবিস না, তোকে ক্যারি করার সামর্থ্য এই সায়ান তালুকদারের আছে। তাছাড়া এমবিএ কর, শুধু শুধু বসে থেকে লাভ কি? ততদিনে চাকরি পেলে তো হলোই। ঐশী সারা জীবন পড়াশোনা থেকে 10 হাত দূরে থাকে। এতটা এতটা করেছে নিজের বাবার জোরে। আর আজ সায়ন কিনা পড়াশোনার কথাই বলছে। তাহলে বিয়ে করে লাভ কি হলো? তাই আবার পড়াশোনার কথা শুনে আতঙ্কিত হয়ে বলল, না না, পড়াশোনা আর না, নো ওয়ে। এই পড়ালেখায় চাকরি পেলে বলিস করব, কিন্তু আবার পড়ালেখা অসম্ভব। ঐশীর এমন কথায় সায়ন হো হো করে হেসে উঠল। ঠোঁট কামড়ে রসিকতা করে বলল ও। তাহলে আমার হাউসওয়াইফ হয়ে যা। ঐশীও হেসে ফেলল, মাথা নাড়িয়ে আলতো হেসে বলল, সেটাও পারবো না। রান্না টান্না ঘরের কাজ কিচ্ছু পারি না, কারণ আমি একটা অকর্মা। বাবা ঠিকই বলতো আমি কোনো কাজের না, ইউজেস একটা। তাই বিয়ে দিয়ে ঝামেলা নামিয়ে দিয়েছে। সায়ন এবার আর হাসল না, কারণ ঐশী মেয়েটা মোটেও মজা করেনি, বরং মজার ছলে নিজের ভেতরের অভিমান প্রকাশ করেছে। তা বুঝতে পারা অপারগ নয় সায়ান। সায়ন ঐশীর হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে ধমক করে বলল, ফালতু কথা বলিস না ঐশী। বাবারা একটু বকাঝকা করেই, ওসব মনে রাখতে নেই। বরং এটা ভাব, বাবার বকা শোনার জন্যেও কপাল লাগে, যেটা তোর আছে। ঐশী চুপ করে তাকিয়ে রইল সায়নের দিকে। তার কথাটা গভীর। এই যেমন বাপের বকা শোনার কপাল সায়নের নেই, ছেলেটা যে কেউ থেকেই নেই। ওর বাবা মা দুজনেই আলাদা হয়ে গিয়ে নিজেদের মতো আছে বহু বছর। নিজেদের জীবনের ব্যস্ত তারা, তাদের দুজনেরই এখন সন্তান আছে। আর সায়ন একাকিত্ব সঙ্গী করে থেকেছে এতকাল। সে হাই স্কুল জীবনে পেয়েছিল ঐশীকে। এরপর থেকে দুজন আলাদা হয়নি কখনো। ছোট থেকে এখন পর্যন্ত একসাথে আছে। দিন শেষে ভালো কিছু বলতে সায়ন এটাই বলে, সায়ন তার ঐশীকে দিয়েই এক জীবন খুশিতে কাটিয়ে দিতে পারবে। জীবনের প্রতি আর কোনো অভিযোগ রাখবে না সে। বিদ্যমান ঘরে নিরাপদে হালকা বাতাস আসছে। জানলার পর্দা নাড়িয়ে
কিন্তু বিকেলের লালচে হলুদ আলো এসে পড়েছে ঘরটায়। বারান্দায় পড়ে থাকা কিছু শিউলি ফুলের গন্ধে এক অদ্ভুত মায়া ছড়িয়ে যাচ্ছে। কিছু অপূর্ণতার মাঝেও ছোট্ট এক সংসার গড়ে ওঠার মৃদু প্রতিশ্রুতি দুজনের। একটা সুন্দর পূর্ণতার খোঁজ দুটো মনই যে চায়। চুরি পাখিদের আপাতত সংসার গোছানোর চিন্তা চলছে। রাতটা অদ্ভুত নীরবে আচ্ছন্ন। রান্নাঘরে গরম ভাতের গন্ধ এখনো বাতাসে ভাসছে। সায়ন নিজের হাতে রান্না করেছে আজ। দুজনে পাশাপাশি বসে রাত 8টার মধ্যেই খাওয়া সেরে নেয়। তারপর গল্প আড্ডার সময় যেতে থাকে। কিন্তু তখন রাত খুব বেশি হয়নি। সময় যেন এগোতেই চাইছে না, আটকে ছিল কোথাও একটা যেন। সায়ন ঐশীকে লক্ষ্য করে হালকা কণ্ঠে জিজ্ঞাসা করলো। বোর লাগছে না তোর? ঐশী দ্রুত মাথা নাড়ালো। আসলে বিরক্ত লাগছে কিছুটা। তার চোখে একটু অস্থিরতা। সায়ন উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে মানিব্যাগ পকেটে ভরে বলল। চল বাইরে থেকে একটু হেঁটে আসি তাহলে। বাইরে যাওয়ার কথা শুনে ঐশীর মুখে খুশির ঝলক ফুটে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পরনের লেডিস শার্টের উপরে গলায় স্কার্ফটা জড়িয়ে নেয়। তারপর নিঃশব্দে সায়নের পিছু নিল। সায়ন ঐশী দুজনেই পাশাপাশি হাঁটছে। দু একটা রিক্সা সিএনজি যাচ্ছে রাস্তা দিয়ে মাঝে মাঝে। তাছাড়া রাস্তাটা প্রায়ই ফাঁকা, তবে দূরে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছিল। হঠাৎই সায়ন ঐশীকে আলতো টেনে নিজের পাশে বদলে নিল আর বেশ সচেতনতার সাথে ওর হাতটা ধরে ফেললো নিজের মুঠোয়। ঐশী প্রথমে কিছু বুঝতে পারেনি, সামনে খেয়াল করেনি ও। কিন্তু সায়নের হাতের উষ্ণ স্পর্শটা টের পেতেই সে ঘুরে তাকালো, চোখ বিস্ময়ে আর অচেনা প্রশ্নসূচক দৃষ্টি। সায়ন তা লক্ষ্য করে একটু জোর গলায় বলল। এভাবে তাকানোর কিছু নেই। আমি পরপুরুষ নই, আর আই হ্যাভ দ্য রাইট। রাইট শব্দটাতে সায়নের জোরেই ছিল আলাদা। তা বুঝতে অসুবিধা হয়নি ঐশী। ওইদিকে সায়নের কথাগুলো ছিল নিজের স্ত্রীর প্রতি মিশ্র অনুভূতি, দাবি, অধিকার আর লুকোনো স্নেহের অনুভূতি। ঐশী নিজেও হাত ছাড়ল না, শুধু ধীর স্বরে বলল। আমি এসবের সাথে খুব একটা কমফোর্টেবল নই, তুই জানিস। এসব কিছুই নতুন আমার কাছে, এই অনুভূতিগুলো। সায়ান ঐশীর অস্বস্তির কথা শুনে হাতটা ছাড়িয়ে নিতে যাচ্ছিল, কিন্তু তার আগে ঐশী নিজেই পুরুষালী হাতটা আরো শক্ত করে ধরে রাখলো। না নিজে ছাড়লো, আর না সায়নকে ছাড়তে দিল। ঐশীর কণ্ঠে এবার এক অন্যরকম দৃঢ়তা। সে দম নিয়ে বলল। ছাড়িস না, তুই আমাকে পরিচয় করাবি সবকিছুর সঙ্গে, কমফোর্টও তুই করাবি। সায়ন আলতো হেসে ঐশীর হাত ধরেই সামনে চোখ রেখে হাঁটতে হাঁটতে মৃদু গলায় বলল। ও তোর অনুভূতিগুলো নতুন, কিন্তু আমার নয়। অনেক অনেক পুরনো আমার অনুভূতি। কালও ভেবেছি জানাবো না তোকে, কিন্তু শান্তি পাচ্ছি না কেন জানি। চল আজ তোকে বলেই দেই। আই ফার্স্ট ফল ইন লাভ উইথ ইউ হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 9। তখন থেকে আমি ফিল করছি আমি তোকে বন্ধুর থেকে বেশি কিছু মনে করি, আর এখনো ঠিক তেমনই। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। ঐশী স্তব্ধ হলো সব শুনে। বিস্মিত হয়ে তাকিয়ে রইল সায়ানের দিকে। কি অকপটে স্বীকারোক্তি দিয়ে দিল সায়ান। ঐশী ভাবতেও পারেনি এমন কিছু। সায়ানকে সে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবেনি কখনো, ভাবতেই পারেনি। এদিকে সব বলতে পেরে ঐশীকে অবাক করতে পেরে সায়ানের ঠোঁটে ধীরে ধীরে এক টুকরো গভীর হাসি ফুটে উঠল। এদিকে সায়ানের ফিলিংস জেনে অস্বস্তি হওয়া শুরু করেছে ঐশীর। আবার সেই ফোবিয়া এসেছে, জাপটে ধরেছে ওকে। ঐশী কি ভেবে যেন হাত ছাড়াতে উদ্যত হয়, মোচড়াতে থাকে খানিকটা। তা বুঝে সায়ন এবার ধমকে বলল। এসব শুনে হাত ছাড়াতে গেলে মাইর খাবি আমার হাতে। আমি কিছু নিয়ে জোর করছি না তোকে, আর না আমি বিয়ের পর চেঞ্জ হয়েছি যাতে তোর অস্বস্তি হয়। আমরা বন্ধুই আছি। আজ শুধুমাত্র অনুভূতিটুকু স্বীকারোক্তি দিয়েছি। তাছাড়া আমি তোকে টাইম দিচ্ছি। আমার এক জীবনের পুরো সময় তোকে দিয়েছি। এনাফ না? ঐশী কিছু বলল না, মাথা নামিয়ে নিল। ওর যেন কেমন লাগছে সব শুনে। সায়ান কথার অস্বস্তিতে দূর হলেও পুরোপুরি সহজ হতে পারছে না সে। সায়ান এবার আরো শক্ত করে ধরে রাখলো মেয়েলি নরম উষ্ণ হাতটা। হাঁটার মাঝে সায়ান ঐশীর শীর্ণ হাতটা উঁচু করে আলতো করে ঠোঁট ছোঁয়ালো তালুতে। ঐশী বিমূঢ় হয়ে তাকালো, কিন্তু বাধা দেওয়ার সাহস বা অবকাশ কোনোটাই রইল না। এই স্পর্শ থেকে অজান্তেই শুরু হলো তাদের নতুন কোনো গল্পের প্রথম সূচনা, হয়তোবা নতুন অনুভূতির সূচনা। পরের সপ্তাহে শুক্রবারে ঠিক করা ফ্ল্যাটটায় উঠল সায়ান আর ঐশী। সায়ানের সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনই তারা পরিকল্পনা করেছিল ফ্ল্যাটে উঠবে, অন্যথায় সায়ানের সময় হবে না।
তাই পরিকল্পনা মাফিক সেই দিনই নতুন ফ্ল্যাটে আসে তারা। জানলার কাছে বিকেলের আলো এসে পড়ে, ঝিকমিক করছে। একে একে সকাল থেকে সবগুলো ফার্নিচার এসেছে ভ্যানে করে। কার্টুনের ভেতর থেকে বের হচ্ছে তাদের নতুন জীবনের ছোট ছোট সাজানো মুহূর্তগুলো। সপ্তাহ ধরে প্রয়োজনীয় আসবাবপত্রের সাথে বিভিন্ন শোপিস, ছবি, ফেয়ারি লাইট কিনেছিল ঐশী পছন্দ করে। সায়নে আপত্তি করেনি কোনো কিছুতে। ঐশী ঘর সাজাতে চাইছে, সাজাক না, একটু সংসারী হোক মেয়েটা, এই তো চাই সায়ান। তাই খুশি খুশি মেয়েটার সব আবদার মেনেছে সে। ঘর সাজাতেই সবচেয়ে বেশি কাজ করছে ঐশী নিজেই। ভারী কাজগুলো অবশ্য সায়ান করেছে। ঘর সাজানোর সেই মুহূর্তগুলোর মাঝেই হারিয়ে গিয়েছিল ঐশী। সে কখনো রান্নাঘরে, কখনো ড্রয়িং রুমে, আবার কখনো দৌড়ে চলে যাচ্ছে বারান্দায়। মোট কথা বাড়িটা ঐশীর মন মতো হয়েছে একেবারে। একটা ছোট্ট সুখ পাখি যেন নতুন উৎস পেয়েছে, আর এই উৎসনব্য অনুভূতির সূচনা। ঐশীর সবচেয়ে বেশি টান বাড়ির বারান্দাটার প্রতি। শহরের ওপরে ঝুলে থাকা ছোট্ট এক টুকরো আকাশ দেখা যায়, যেখানে দাঁড়িয়ে নিজের মতো করে নিঃশ্বাস নেওয়া যায়, প্রশান্তি অনুভব হয়। ঐশীর চোখ দুটো বন্ধ করে বারান্দার গ্রিল ধরেই দাঁড়িয়েছিল। দমকা বাতাসে শরীরটা জুড়িয়ে দিচ্ছিল তার। সায়ন ফার্নিচারগুলো মোটামুটি গুছিয়ে রেখে চুপচাপ এসে দাঁড়ালো তার পেছনে। ঐশীর চুলে হালকা বাতাস লেগে উঠছে পেছন দিকে। সায়নও একবার তাকালো ঐশীর দিকে, তারপর একটু নরম গলায় বলল, বলেছিলাম না বারান্দাটা তোর ভালো লাগবে, কিন্তু আরো অনেক কিছু কেনা হয়নি, এখনো কিছুই সাজাতে পারিনি রে। ঐশী মুখ ঘুরিয়ে তাকালো। তার ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টু হাসি। সায়নের বাহুতে আলতো ঘুষি মেরে বলল ও, নো প্রবলেম ব্রো, আমরা দুজন মিলে আস্তে আস্তে সাজাবো, প্যারা নিস না। তাছাড়া যেগুলো দরকার সেগুলো আগে কিনেছি। একটু তো বোঝদার তো আমি হয়েছি। আর ব্রো শব্দটা সায়নের কানে গিয়ে বাজলো কাটার মতো। মুহূর্তেই চোখ মুখ কুঁচকে ফেললো সে চরম বিরক্তিতে। তাই সায়ান বাজখাই গলায় ধমকে বলল, এই শোন, একদম ব্রো ব্রো করবি না, আমাদের বিয়ে হয়ে গেছে। এসব শুনতে ওয়ার্ড লাগে, তার চেয়ে বড় কথা আমার রাগ লাগে। ঐশী কোমরে হাত রেখে একটু ঝুঁকে তাকালো তার দিকে। চোখে মারাত্মক সন্দেহের মিশেল নিয়ে বলছে ও, নতুন তো আর ডাকছি না, সারা জীবন এই ডাক শুনেই বড় হলেই আমার সাথে, এখন জ্বলছে কেন? সায়ন ঠোঁট গোল করে শ্বাস ফেলে। ঐশী সরু চোখে তাকিয়ে আবারও বলে, এই ওয়েট ওয়েট, স্বৈরাচারী স্বামী হওয়ার প্ল্যান করছিস নাকি? কেমন যেন স্মেল পাচ্ছি। ধুরবাল। একটা বিরক্তির শব্দ ছুঁয়ে দিয়ে সায়ান হনহন পায়ে বারান্দা ছেড়ে চলে গেল ঘরের ভেতরে। তার পায়ের শব্দটা ভারী, কিন্তু তাতে লুকোনো অভিমানটা আরো ভারী। ঐশী সেটা বুঝতে পেরে কিছুক্ষণ তাকিয়ে রইল অপলকভাবে, তারপর হেসে ফেলল, একটা স্বচ্ছ নির্ভাসে হাসি। সায়ানকে রাখতে পারলে তার অন্য রকম পৈশাচিক আনন্দ আসে। ছোটবেলা থেকেই এই কাজ ঐশীর খুব প্রিয়। ঘরে ঢুকেই সায়ন মেঝেতে শুয়ে পড়েছে দুম করে, কারণ বেডটা এখনো ঠিকঠাক হয়নি, তোষক বিছানো হয়নি। যদিও সকাল থেকে দুজন মিলে একসাথে খাটছে, তবে কাজ শেষ হয়নি সব। একটু স্থিরতা পেতেই সায়ন মেঝেতে আশ্রয় নিয়েছে। বাম হাতটা মাথার নিচে রেখে সায়ন সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চোখে অদ্ভুত এক শূন্যতা। ঐশী ঘরে এসে চুপচাপ তার পাশে শুয়ে পড়ল জায়গা করে। দুজনের মাঝে খানিকক্ষণ কোনো কথা নেই, কোনো শব্দও নেই, শুধু দুজনের নিঃশ্বাসের নরম শব্দ ওঠানামা করছে। ঐশী ধীরে ধীরে সায়নের ডান হাতটা টেনে এনে নিচের মাথার নিচে রাখলো, বালিশের প্রক্সি হিসাবে। সায়নও তাতে কিছু বলল না, সে নির্লিপ্ত রয়েছে বরাবরের মতো। ঐশী সিলিংয়ের দিকে তাকিয়েই নরম গলায় বলল, এত রাগিস কেন? আমি তো মজা করি তোর সাথে, বুঝিস না? সায়ন চুপ। ঐশীর কণ্ঠে এবার একটু আদুরে আজিয়ে দাঁড়িয়ে ঠোঁট উল্টে সে বলল। সায়ন ধীরে ধীরে মুখ ঘুরিয়ে পাশ ফিরে তাকালো তার দিকে। সায়নের চোখে দুটো স্থির গভীর। একটা দীর্ঘশ্বাস ফেলে সে জিজ্ঞাসা করলো, এত জ্বালাস কেন আমাকে ঐশী? ঐশী আরেকটু কাছে এসে সায়নের এক হাতে সায়নের কোমর জড়িয়ে ধরে সে। চোখে ভরা দুষ্টুমি নিয়ে ঠোঁট টিপে হেসে বলে, এবার ভালো লাগে মিস্টার? সায়ন হোক চুকিয়ে গেল। ঐশী বেশ মজা পেল ব্যাপারটাতে। সে আরো শক্ত করে জড়িয়ে ধরল সায়নকে। এরপর নিঃশব্দে ঘুমিয়ে গেল। কিছু সময় বাদে সায়ন ধীরে ধীরে উঠে বসলো। তারপর নড়াচড়া ঐশীও সজাগ হয়ে উঠে বসে। সায়ন উঠে দাঁড়িয়ে টি শার্টটা একটু টেনে টেনে ঠিক করলো, তারপর স্বাভাবিক গলায় বলল,
আমি বেডটা গুছিয়ে নেই আগে, তুই গিয়ে রান্না বসা। ঐশী থমকে গেল। তার চোখে স্পষ্ট বিস্ময়। সে অবাক হয়ে সায়ানকে জিজ্ঞাসা করে। আমি সায়ান কি বলবে খেয়ালই নেই। হঠাৎই খেয়াল আসতেই সায়ান হালকা হেসে বলল, হ্যাঁ তুই সিম্পল কিছু একটা রান্না কর, ভাত ডাল তো পারবি লিস্ট। ঐশী একটু সংকোচিতে নিজের ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, সে আর রান্না, দুটো তো বিপরীত শব্দ। তাছাড়া ওভাবে কখনো ট্রাই করা হয়নি। তবুও নিজের অদক্ষতাকে লুকাতে চাওয়ার প্রয়াস করতে নরম গলায় বলল ও। ইউটিউব দেখে করে দিচ্ছি, সমস্যা নেই। আমি যাই তাহলে। এই বলে ঐশী চলে যায়। তার চলে যাওয়ার পানে তাকিয়ে আছে সায়ান। বিস্মিত হয়ে রইল সে, প্রায় হতবিলম্ব হয়ে বলা চলে। অবশ্য হওয়ারই কথা, ভাত ডালও নাকি ইউটিউব দেখে করবে। কি আজব কাণ্ড! এসব ভাবতে ভাবতে একটু অদ্ভুতভাবে মাথা নেড়ে নিজেকে সামলে নিল সায়ান। এই অদ্ভুত মিষ্টি সব বাস্তবটাকে মেনে নিতে শিখেছে সে ধীরে ধীরে। বেডের তোষকটা ঠিক করে, চাদর টেনে বিছানাটা পরিষ্কার করতে করতে সায়নের ঠোঁটের কোণে একটা হাসি লেগে রইল ঐশীর কথা ভেবে। এই অগোছালো মেয়েটাই বোধহয় তার জীবনের সবচেয়ে সুন্দর বিশৃঙ্খলা, যা সে খুব খুশি মনেই মানতে প্রস্তুত। এইসব মানতে একটু দ্বিধা নেই সায়নের। এটা ঠিক মেয়েটা হুটহাট করে এটা ঠিক মেয়েটা হুটহাট করেই সায়নকে অবাক করে দেয় তার কর্মকাণ্ডে। কিন্তু সায়ন জানে, একটা গোছালো শৃঙ্খল সায়নের জীবনে একটা একটা অগোছালো বিশৃঙ্খল ঐশীর খুব দরকার ছিল। ভাবনার মাঝেই রান্নাঘর থেকে ঐশীর ডাক ভেসে এলো। সায়ান, ভাজি না অমলেট খাবি? সায়ান হাতের কাজ বহাল রেখে বালিশে কভার লাগাতে লাগাতে হালকা গলায় উত্তর দিল। ভাজি কর, ডালের সাথে খেলে ভালো লাগবে। রান্নাঘরে তখন এক নতুন যুদ্ধ চলছে। ইউটিউবের ভিডিও আর ঐশীর মনোযোগী আন্তরিক চেষ্টায় এক অদ্ভুত মিশেল। গ্যাসের আগুনের সামনে দাঁড়িয়ে মেয়েটা নিজের অজান্তেই একটা নতুন জীবনের প্রথম পার্ট নিচ্ছে। যথাসম্ভব রান্না শেষ করে কিছুক্ষণ পর ছোট্ট টেবিলের উপরে একে একে খাবার সাজিয়ে রাখলো ঐশী, তার স্বভাব সুলভ অগোছালো ভঙ্গিতেই। এর মধ্যে একবার পানির গ্লাস ফেলে দিয়েছে, আর একবার ছোট্ট বাটি ফেলে দিয়েছে। এইসব দেখতে দেখতে অভ্যস্ত সায়নের কোনো অসুবিধা হয়নি। এইসব দেখতে দেখতে অভ্যস্ত ও সায়নের কোনো অসুবিধা হয়নি। তাই সে মুখ বুজে চুপ করেছিল আর হতাশ হয়ে দেখছিল ঐশীর আজব রকমের কাজ কারবার। অবশ্য আজ ঐশী গর্বের সাথে ফিরেছে রান্নাঘর থেকে, যেন কিছু একটা উদ্ধার করে এসেছে সে। রান্না করা তার কাছে অসম্ভব একটা কাজ ছিল, বিধায় প্রথমবার আশানুরূপ রান্না না হলেও খুব একটা খারাপ হয়নি এটা ঐশী নিশ্চিত। নিজের মাথার ঘাম ফেলার ভঙ্গিতে উচ্ছ্বসিত স্বরে ঐশী বলল, এই সায়ান, দেখ, পেরেছি আমি। কুকিং অতটাও কঠিন না, ট্রাই করতে থাকলে আরো ভালো করে পারবো, তাই না বল? সায়ন মৃদু হেসে এগিয়ে এলো, তার চোখে একরাশ মুগ্ধতা নিজের স্ত্রীর প্রতি। খাবারের জন্য নয়, মেয়েটার সহজ সরল চেষ্টার জন্য। সায়ন স্নিগ্ধ হেসেই ঐশীর কপালে শব্দ করে ঠোঁট চোয়ালো, বড্ড আবেগ নিয়ে। এই কদিনে এইসব ছোটখাটো স্পর্শ নির্দ্বিধায় দিয়ে ফেলেছে সায়ন, কারণ ওর মধ্যে জড়তা কখনোই ছিল না। আর এখন তো স্পর্শের মালিকানাও আছে তার। ঐশী যে ওর হয়ে গেছে। তবে ঐশী এমন স্পর্শে একটু গুটিয়ে গেল বটে। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকালো অস্বস্তিতে। দুকাজ সংকুচিত করে একটু সরে দাঁড়ালো। নিজের ভেতরে অদ্ভুত উত্তাল অনুভূতি বুঝতেই নিজেকে দ্রুত সামনে নিল সে, কারণ এইসব স্পর্শ এখনো তার অভ্যাসে পরিণত হয়নি। সায়নকে তো মেনেছে, কিন্তু এই অনুভূতির মর্ম ঠাউর করতে পারেনি ও। তাই নিজেকে সামলে স্বাভাবিক থাকার চেষ্টা করলো ঐশী। সায়ন সেসব তার আগোচরেই লক্ষ্য করে অমলিন হাসে। ঐশী সায়নের এসব কাণ্ডে খানিকটা তুতলে বলে। খাবার ঠান্ডা হয়ে যাবে নইলে। সায়ন ঐশীর অস্বস্তি টের পেল। এই সামান্য ছোঁয়াতেই কেন যে এমন গুটিয়ে যায় মেয়েটা বুঝ আসে না তার। কিন্তু সায়নেরই বা কী করার, তারও তো ইচ্ছে হয় ভালোবাসার মানুষটাকে ছুতে, ভালোবাসতে। এত বিধিনির্দেশ কেন মানবে সে? তবু ঐশীর সিদ্ধান্তকে চূড়ান্ত রেখে সায়ন এগোচ্ছে না, এগোবেও না। সায়নও মনে মনে জেদ চাপিয়ে রেখেছে, যেদিন ঐশী তার নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করবে, সেদিন তাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। এর জন্য যত অপেক্ষা করতে হয় হোক, সায়ন ধৈর্যের সহিত করবে। এবার ঐশীর অস্বস্তি দূর করে প্রসঙ্গ বদলাতে সায়ন বলল, কি করেছি বলতো? ডাইনিং টেবিল কিনেছি, কিন্তু কয়েকটা চেয়ার কেনা হয়নি।
মনেও তো করালি না আমাকে। তোর তো নিচে বসে খেতে প্রবলেম হবে। ঐশী নিচে বসে প্লেটে ভাত বাড়তে বাড়তে ধিমি কণ্ঠে বলল। আমার নিজেরই মনে ছিল না চেয়ার কেনার কথা। আর আমার চিন্তা করিস না, আমার কোনো প্রবলেম হচ্ছে না। সায়ানও নিচে বসলো ছোট্ট টেবিলের কাছে। দুজন মুখোমুখি বসেছে টেবিলের বিপরীত প্রান্তে। ঐশী চুপচাপ ভাত বাড়ছে দেখে সায়ান গম্ভীর গলায় বলল। বিয়ে হওয়ার পর থেকে শুধু অ্যাডজাস্টই করে যাচ্ছিস। বিরক্ত লাগছে না এসব? ঐশী এবার চোখ তুলে তাকালো সায়ানের দিকে। হাত থেমে গেছে চলমান খাবার পরিবেশনের কাজে। সব অস্বস্তি ঝেড়ে ফেলে দৃঢ় গলায় সে উত্তর দিল। জানিস, তোকে নিয়ে এই কয়দিন আমি অনেক ভেবেছি, বুঝে শুনেই মেনেছি তোকে সারা জীবন একসাথে কাটাতে, হাজব্যান্ড ওয়াইফ হয়ে। সুতরাং অ্যাডজাস্ট শব্দটা আমার সাথে যায় না, কারণ আমরা কেউই অপরিচিত নই। তুই আমার অগোছালো ইনম্যাচিওর ঝামেলা আমি তাকে গ্রহণ করেছিস, আর আমি আমার গুড বয় পারফেক্ট ম্যান সায়ানকে। তাই অ্যাডজাস্টের শব্দটা ওঠাস না, আর ওঠালেও অ্যাডজাস্ট তুই করছিস আমার সাথে, আমি না। কারণ তুই ভালো কোনো মেয়ে ডিজার্ভ করিস আমার মতো। শাইনের রাগ হলো ঐশীর কথায়। ও যা ইচ্ছে তা বলে যাচ্ছে কখন থেকে। শাইনের অনুভূতি বুঝতে এখনো অপারগ ঐশী। তাই ঐশীকে মাঝপথে থামিয়ে দিয়ে উচ্চস্বরে গমগমে গলায় সায়ন বলল। চুপ, এত কথা বলে দিলি না বুঝেই। চুপ, এত কথা বলে দিলি না বুঝেই। শোন তাহলে, আমি তোকেই ডিজার্ভ করি ঐশী। আমার তোকেই লাগবে, কারণ আমার তোকে চাই। আমি তোকে ভালোবাসি ঐশী। সকাল গড়িয়ে দুপুরের দিকে এগোচ্ছে। প্রতিদিনের ন্যায় সময় মতো অফিসে বেরিয়ে গেছে সায়ন। বাড়িতে আজ বরাবরের মতোই নিস্তব্ধ। ঐশী সকাল সকাল গোসল সেরে বারান্দার কোণে একটা চেয়ার টেনে বসেছে। বেশ ঠান্ডা আবহাওয়া আজ। একটু রোদের দেখা মিলতেই ঐশী বারান্দায় চলে গিয়েছিল। অল্প রোদ এসে পড়েছে তার গালে আর চুলে। মূলত ভেজা চুলগুলো শুকোচ্ছে ও তার ভঙ্গিমায় বেশ সতেজতা মিশে আছে আজ। আকাশের দিকে তাকিয়ে আছে সে। নীল ব্যস্ত নীল বিস্তারে ভাসছে তার অগোছালো ভাবনাগুলো। ভাবনাগুলো কত রকমের, কিছু অযাচিত, কিছু গভীর, আর কিছু আবার অদ্ভুত মিষ্টি। তবে ঐশীর সব ভাবনার মূল বিষয়বস্তু এখন সায়ান। একটু একটু ভালো লাগতে শুরু করেছে তার মনের অজান্তেই। গত রাতের পর ঐশী একদম নিশ্চিতভাবে এটা বুঝেছে যে সায়ান তাকে ভালোবাসে। সেরকম ভালোবাসাই বাসে, যেমনটা বাসলে ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখা যায়, আঁকড়ে ধরে রাখা যায় সারা জীবন। রাগের মাথায়, ঠান্ডা মাথায়, সবভাবেই সায়ানের স্বীকারোক্তি পেয়েছে ও। এবং তার শুধু ঐশীর প্রতি ভালোবাসা। শুধুই ভালোবাসা? নিজের মনে মনে প্রশ্ন করে সে। তারপর হালকা হেসে ফেলে বিড়বিড় করে। হুম, গভীর ভালোবাসা। এমন ভাবনার মাঝেই দরজাটায় টোকার আওয়াজ হয়। ঐশী তা শুনতে পেয়ে ভ্রু কুঁচকায়। এই সময় তো সায়ন তো ফিরবে না, তাহলে কে? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে যায় সে। দরজা খুলতেই এক মুহূর্তের জন্য থমকে যায় ঐশী। সামনে তাকিয়ে দেখে তার বাবা আশরাফ শিকদার, পরনে স্বাভাবিক কোট প্যান্ট। নিজের বাবাকে প্রায় মাস খানেক পর দেখছে ঐশী। বিয়ের পর একটা ফোন কল অবধি পায়নি সে, অথচ আজ হঠাৎ সামনে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ঐশী। এর পরেক্ষণেই আশরাফ সাহেব এগিয়ে এসে মেয়েকে আলতো করে জড়িয়ে ধরেন আর বলেন। আম্মু, কেমন আছো? কতদিন দেখি না তোমায়। কথাগুলো শুনেই বুকের ভেতরে জমে থাকা অভিমানগুলো এক নিমিষেই নরম হয়ে উড়ে যায়। ঐশী মৃদু হেসে বলে। ভালো আছি বাবা, ভেতরে এসো। আশরাফ শিকদারও ভেতরে আসলেন। এসে ঘরের আশেপাশে চোখ বুলালেন তীক্ষ্ণ চোখে। ছোট্ট গোছানো একটা সংসার। ঘরটা তার কাছে ছোটখাটো মনে হলো, স্পেসটা আরেকটু দরকার ছিল। তবে মুখে তিনি তা বললেন না। গিয়ে সোফায় বসলেন, ঐশীকেও টেনে পাশে বসালেন। তারপর বললেন। তুমি আমার ওপর রাগ করেছো তাই না? কারণ জোর করে তোমায় সায়নের সাথে বিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, সায়নের থেকে উপযুক্ত পাত্র তোমার জন্য আর কেউই হতো না। বাবা যে ভুল করেনি তা ঐশী এতদিনে টের পেয়েছে। ঐশী মাথা নাড়ালো ধীর সুরে। তারপর আস্তে আস্তে বলল। না বাবা, রাগ করে নেই। আর করবই বা কেন? এই যে তুমি তো বললে সায়ান আমার জন্য উপযুক্ত, সত্যিই তো। তখন রাগ হলেও এখন বুঝতে পারছি তুমি ভুল বলনি। আশরাফ সাহেবও মৃদু মাথা দোলে নিলেন। তারপর ঐশী অভিযোগ করে বলল। আর উপযুক্ত থাকলেও পেটে পেটে শয়তানি আছে। জানো বাবা, সায়ান আমার উপর প্রতিশোধ নিয়েছে ওকে রিজেক্ট করার। ও আমাকে দিয়ে এক গাদা কাপড় ধুইয়েছিল বিয়ের প্রথম দিন। ভাবতে পারছো?
আশরাফ সাহেব ভরকালেন সামান্য, বিস্মিত হয়ে বললেন তিনি। কি? এখন বলো না, এই কারণে তুমি মেনে নিয়েছো শায়ানকে? বাবার কথায় ঐশী খানিকটা লজ্জা পেল। এরপর হালকা হেসে বলল, ধুর, না, আমার ইনোসেন্ট ফেস দেখে গলিয়ে ফেলেছি পরদিনই। অবশ্যই সায়ান নিজের কাজ নিজেই করে সব। ওই একদিনই শিক্ষা দিয়েছিল আমাকে। আশরাফ সাহেব নিজেও মৃদু হাসলেন এদের খুনসুটির গল্প শুনে। তারপর চারপাশে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে থাকতে তোমার অসুবিধা হচ্ছে না? একদমই না, বরং খুব পছন্দ হয়েছে। এবার তুমি বলো, কফি না চা? অবশ্যই চা। ঐশী সাথে সাথে কিচেনে চলে গিয়ে চা করে আনলো ঝটপট। তারপর বাবার সাথে অনেকদিন পর দীর্ঘক্ষণ আলাপচারিতা হলো। ঐশী সব অভিমান ভুলে বলতে থাকে এই বাড়িটা সে কিভাবে কিভাবে সাজিয়েছে, শায়ান কতটা হেল্প করেছে। সব শুনে আশরাফ শিকদার খানিকটা অবাক হলেন বটে। মেয়েটা কি এক ঝলকে বোঝদার হয়ে গেল? তিনিই বলে ফেললেন, এত কিছু করছো তুমি, রান্নাও করতে পারো? ঐশী হেসে বলল, অত ভালো না, তবে খাওয়ার মতো। কাল রাতেও আমিই রান্না করেছি, সায়ান তো খুব প্রশংসা করলো। আশরাফ শিকদার কপাল কুঁচকে যায় হালকা। মেয়েটা তার রান্না করতে পারে, এই কথাই তো আশ্চর্যজনক। তিনি সন্দেহজনক গলায় জিজ্ঞাসা করেন। শায়ান কি তোমায় দিয়ে রেগুলার এইগুলো করায়? ঐশী শান্ত গলায় বলল, না, রান্নাটা আগে ওই করতো। আমি নিজে থেকেই ভেবেছি রান্না করব, যেহেতু বাসায় বসেই থাকি। ও বাইরে থেকে এসে ক্লান্ত শরীরে আবার কিভাবে রান্না করবে? এটা কি ঠিক? তাও ও নিজেই জোর করে কিচেনে গেলে আমি বারণ করে দেই। আশরাফ শিকদার আরও অবাক হলেন মেয়ের এইরূপ পরিবর্তনে, কিন্তু ভালো লাগলো দুটিতে মিলেমিশে আছে দেখে। আশরাফ শিকদার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, এভাবে বসে না থেকে তোমার আর্ন করা উচিত আম্মু। এতে দুইজনেরই নিজেদের সংসারের হাল ধরতে পারবে। বাবার কথা মিথ্যা না। ঐশী মাথা নাড়িয়ে বলল, রুটিন মাফিক চাকরি বাকরি, অন্যের কর্তৃত্ব আমার পছন্দ না। তুমি তো জানোই বাবা, তাই ওইসবে যাচ্ছি না। তবে হ্যাঁ, আমি নিজের মতো করে আর্ন করব ভেবেছি। একটা প্রাইভেট স্কুলে সায়ন কথা বলেছে, সামনের মাস থেকে আমি সেখানে পড়াবো। যা বেতন তাতে ভালোভাবেই চলে যাবে আমার। আশরাফ সাহেব মাথা নাড়ালেন আলতো করে। এবার বাবা মেয়ের আলাপ আলোচনার শেষ প্রান্তে আশরাফ শিকদার কোটের ভেতর থেকে মোটামুটি দুটো টাকার বান্ডিল বের করেন। তারপর তা ঐশীর হাতে ধরিয়ে দিয়ে বলেন, এগুলো রাখো, প্রয়োজনে ব্যবহার করবে। ঐশী বিস্মিত হয়ে তাকালো বাবার দিকে। উনি কি কোনোভাবে এই বাড়ি ওকে দেখে অসহায় ভাবছে? ঐশী এটা চায় না। সে সাথে সাথেই সেই বান্ডিলগুলো ফেরত দিয়ে দিয়ে বলল, এইসব কি করছো বাবা? এগুলো নিতে পারবো না আমি। কেন মামনি, এগুলো আমি তোমাকে দিচ্ছি, আর বাবা হিসেবে মেয়েকে এতটুকু আমি দিতেই পারি। ঐশী মৃদু শ্বাস ফেলে বলল, সায়ান এসব জানলে ওর ইগো হার্ট হবে বাবা। এক কথায় ইনসাল্ট হবে ওর। তাছাড়া আমাদের এত টাকার দরকার নেই। উই আর ফাইন। হ্যাঁ, এই মাসে ফার্নিচার কিনে বাড়ি ঘর গোছানোর একটু টান পড়েছে, বাট উই উইল ম্যানেজ। মেয়ের এমন ম্যাচুরিটি মুগ্ধ করলো আশরাফ শিকদারকে। তবুও তিনি উদ্ধত কণ্ঠে বললেন, এগুলো আমার সাহায্য কেন ভাবছো? ধরে নাও, এটা আমার তরফ থেকে উপহার তোমাদের দুজনের জন্য। এখন বাবারা কি ভালোবেসে কিছু দিতেও পারবে না? ঐশী তার বাবার হাত আঁকলে ধরে নরম গলায় বলল, তুমি শুধু দোয়া করো আমাদের জন্য, আর কিচ্ছু চাই না। আমি আর সায়ান ভালো আছি, বিশ্বাস করো। ও আমাকে কখনো কোনো কিছুর অভাব ফিলই করতে দেয় না। এখন এই টাকাগুলো ওকে দিতে গেলে ও ভীষণ কষ্ট পাবে। ভাববে হয়তো ওর টাকায় আমি সন্তুষ্ট না। প্লিজ বাবা, আমি এটা নিতে পারবো না। তুমি এই টাকাগুলো নিজের কাছে রাখো। আশরাফ শিকদার বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন মেয়েদের দিকে। মেয়ে তার হঠাৎ করেই বড় হয়ে গেছে, কেমন গুছিয়ে কথা বলতে শিখেছে। সব শুনে তিনি আর জোর করলেন না। শায়ান কেমন ছেলে তা ভালো করেই জানেন আশরাফ শিকদার, কিন্তু মেয়ের সুখের জন্য এতটুকু দিতে চেয়েছিলেন তিনি। তবে মেয়ে এই কদিনেই এত বোঝদার হয়েছে তা বুঝতে বাকি নেই আর। অবশেষে উঠে দাঁড়িয়ে তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সবসময় দোয়া করি তোমাদের জন্য। আজ আসি, অন্য একদিন এসে তোমাদের দুজনের সাথে গল্প করব। আর কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে। ঐশী মাথা নাড়ায়। আশরাফ শিকদার বিদায় নিয়ে চলে যান। দরজা বন্ধ করে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে ঐশী।
তারপর এক দীর্ঘ শ্বাস নিয়ে কিচেনে ঢোকে, গান চালিয়ে দেয় ফোনে। একটু একটু করে রান্নার জিনিসটা আয়ত্তে আসছে ওর, বুঝতে পারছে ও। আর ভালোবাসা মানে শুধুমাত্র অনুভূতি নয়, ভালোবাসা মানে দুজনের দায়িত্ব, একটু একটু করে অবুঝপনা থেকে শেখা, আর দুজন মিলে নিজেদের একটা সুখময় পৃথিবী গড়ে তোলা। বিকেলের দিকে অফিস থেকে বাড়ি ফেরে সায়ান। বেশ ক্লান্তি নিয়েই সায়ান বাড়ি ফিরেছে। দরজা পেরিয়ে হাত দুটো উপরে তুলে অলস ভঙ্গিতে নিজেকে একটু হালকা করে নিল। তারপর বাইরের কাপড় বদলে তোয়াল কাঁধে নিয়ে সরাসরি চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফিরে এলো ভেজা চুলে, জলের বিন্দু বিন্দু কণা গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। ঘরে ঢুকেই তার চোখ আটকে গেল ঐশীর দিকে। মেয়েটা ব্যস্ত হাতে খাবার গুছিয়ে রাখছে, অদ্ভুত ব্যস্ততা তার চলাফেরায়। চুল মুছতে মুছতে সায়ন এগিয়ে গিয়ে হালকা গলায় বলল। বাড়িতে কে এসেছিল ঐশী? ঐশী একটু চমকে গেল সায়নের কথায়। আজকাল কি ছেলেটা অদৃশ্যের খবর রাখতে শুরু করেছে নাকি? সে একটু সন্দিহান চোখে তাকিয়ে বলল। তুই বুঝলি কিভাবে? ঘরে কোথাও ক্যামেরা বসিয়েছিস নাকি? সায়ান ঠোঁট বাঁকিয়ে বলল। দুটো চায়ের কাপ নিশ্চয়ই তুই একা খাবি না, এটা সিম্পল ব্যাপার তাই না? নিজের বোকামিতে হাসলো ঐশী। আসলেই তো, বাবাকে দেওয়া চায়ের কাপটা এখনো টেবিলে পড়ে আছে। ঐশী নরম স্বরে উত্তর দিল। দুপুরে বাবা এসেছিল। আঙ্কেল এসেছিল, এত তাড়াতাড়ি যেতে দিলি কেন? কিছুটা আক্ষেপ সায়নের গলায়। আর কিছুক্ষণ থাকলে দেখা করতে পারতো সায়ান। ঐশী সংক্ষিপ্ত জবাবে বলে। কাজ ছিল তাই চলে গেছে। দুপুরে খেয়েছিস তুই? খাবার প্লেটটা এগিয়ে দিয়ে ঐশী বলল। মাত্রই। তাড়াতাড়ি খেয়ে ছাদে আয়, আমি গেলাম। এই বলে ঐশী টি শার্টের উপরে গলায় ওড়না পেঁচিয়ে চলে যায় ছাদে। সায়ন নিজেও খাওয়া শেষ করে ঘরের দরজা লাগিয়ে চলে আসে। ঐশী তখন ছাদের কিনারায় রেলিং ধরে দাঁড়িয়েছিল। আজকের আবহাওয়া অনুযায়ী দমকা বাতাস বইছে। পাশে দুটো ফুলের গাছ। মেয়েটা ছাদে দুটো ফুলের গাছ লাগিয়েছে, তবে এখনো ফুল ফোটেনি। তবে সায়ান যখন ছাদে উঠল তখন সন্ধ্যা হওয়ার জোরে বইছে, আকাশের রং বদলাতে শুরু করেছে। সায়ান ঐশীর পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে ওঠে। আজকে স্যালারি পেয়েছি। ঐশীর চোখ খুশিতে ঝলঝল করে উঠল। হাসি মুখে সায়নের দিকে তাকিয়ে বলল ও। বাহ, তাহলে আজ ট্রিট। রাতে রান্না নেই? সায়ন মুচকি হেসে মাথা নাড়ালো। এরপর ঐশীর হাত ধরে বলল। ওসব পরে, আমি কিছু এনেছি তোর জন্য। ঐশী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। তাই কি এনেছিস দে? দিচ্ছি, তার আগে বল তুই হাসবি না? ঐশী নিজের মাথা চাপড়ে বলল। আমি কেন হাসবো? আরে বাবা দেখা না। সায়ান পেছন থেকে একটা বক্স সামনে আনে। ঐশী কৌতূহল নিয়ে খুলতেই থমকে গেল ও। ভেতরে রঙিন কতগুলো চুড়ি। তা দেখে ঐশী খানিকটা চমকে বলে। এগুলো কেন? সায়নের কণ্ঠে ছিল একরাশ নির্লিপ্ততা। হয়তো তার এই উপরে উপহার মেয়েটার পছন্দ হয়নি, তবুও সে গম্ভীর গলায় বলল। আমি জানি তুই চুরি টুরি পরিস না, পছন্দ না তোর এগুলো, কিন্তু তোর হাতে এই সবকটা রঙই মানাবে। ফেরার সময় দেখে পছন্দ হলো তাই কিনে আনলাম এগুলো। ঐশী কেমন করে জানি তাকালো সায়নের দিকে। সায়ন এখনো বুঝতে পারছে না ঐশী এগুলো পেয়ে মহা খুশি নাকি তার এইসব পছন্দ হয়নি। সায়নকে এমন তাকিয়ে থাকতে দেখে কিছুক্ষণ পরে ঐশী বলল। বক্সটা ধর, এনেছিস যখন পরে দেখি। সায়ন বক্সটা ধরে ঐশী নীল রঙের কিছু চুড়ি বের করে পরতে চেষ্টা করলো, কিন্তু হাতে ঢুকছে না। কিছুক্ষণ চেষ্টা করে একটু বিরক্তি হয়ে সায়নকে বলে। ছোট সাইজ মনে হচ্ছে। সায়ন বক্সটা নিয়ে নিচে রেখে হালকা গলায় বলল। হতে পারে, আমাকে দে, আমি ট্রাই করে দেখি একবার। ঐশী হাত বাড়ালো সায়নের দিকে। প্রথমবারে খুব সহজেই চুড়িগুলো পরিয়ে দিল ও। তারপর বলল। গাধা, ঠিক সাইজে এনেছি, আর একটু বড় হলে খুলে পড়ে যেত। ঐশী ঠোঁট উল্টায়। সে কি করে বুঝবে? ঐশী ঠোঁট ফুলিয়ে হাতটা উল্টে পাল্টে দেখলো। না, খারাপ তো লাগছে না, সত্যিই তো সুন্দর লাগছে। সে হঠাৎই জিজ্ঞাসা করলো। কাল কি খাওয়াবি বল? তোর যা ইচ্ছে। নিঃশব্দে ঐশী মাথাটা সায়নের কাঁধে রাখলো। তারপর আঙুল দিয়ে সায়নের হাতে পরা ব্রেসলেট ঘোরাতে লাগলো আনমনে। দুজনের চোখ জোড়া তখন সামনে নিবিষ্ট। হঠাৎই সায়ন খেয়াল করে বলে। এই, তুই আমার টি শার্ট পরেছিস কেন? আমার ফেভারিট এটা। আমার ভালো লেগেছে, সমস্যা নেই, শেয়ার করব। আমরা সিবলিংস না কিন্তু। সায়নের গম্ভীর কণ্ঠে কথাটা বলে ওঠে, কিন্তু ঐশীর তাতে কিচ্ছু যায় আসে না। সে একদম স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়। কিন্তু কাপল তো।
শায়ন পাশ ফিরে ছোট ছোট চোখে তাকিয়ে ঐশীর দিকে। ঐশী সেসবে পাত্তা না দিয়ে বলে। জানিস আজ একটা মুভি দেখেছি, হেভি রোমান্টিক মুভি। শায়ন ভ্রুকুচকে বলে। তুই হরর মুভি ছেড়ে রোমান্টিক মুভি দেখছিস কবে থেকে? হরর মুভিতেও রোমান্টিক সিন আছে, তুই বুঝবি না। আচ্ছা যেটা বলছিলাম শোন, মুভিটাতে নায়ক নায়িকা নায়কের গালে কিস করে আর সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, তখন গান শুরু হয়। কিন্তু আমার প্রশ্ন একটা, সাধারণ চুমুতে নায়কের কি এমন হয়ে গেল যে নায়িকার সাথে তার নাচতে হবে? এগুলো মানুষ কিভাবে দেখে? শায়ন বেশ জোরেই হেসে ফেলে মেয়েটার অদ্ভুত রকম উদ্ভট কথাবার্তা শুনে। ঐশী একবার কাঁধ থেকে মাথা তুলে মুখ কুঁচকে বলল। হাসিস না তো, পারলে জবাব দেই, আর লজিক পেলাম না আমি। শায়ন ঐশীর মাথায় টোকা দিয়ে বলে। এসব দেখিস না তুই, পেকে যাবি। ঐশী হা হুতাশ করতে করতে বলল। পাকা উচিত আমার। নাও, আম 25, আর কবে পাকবো? আচ্ছা শোন, একটু নিচু হ। কেন নিচু হবে কেন? চুমু দেবো, এক্সপেরিমেন্ট করবো তোর উপর। শায়ন স্তব্ধ। মেয়েটি কি আবল তাবল বলছে? মাথাটা বিগড়ে গেছে নিশ্চয়, তাই ধমকে বলল। ও পাগল হয়েছিস? কি বলছিস? শায়ন ধমকে ঐশী তো ভয় পেলই না, উল্টে দুষ্টুমি করে বলল। আরে শালা নিচু হ, নিজেও তো দিলি কাল। এমনিতে জীবনে সব এক্সপেরিমেন্ট দরকার আছে, আর তাছাড়া তোর সাথে সব লিগেল আমার। নিচু হ এবার, কথা না বলে। শেষমেশ বাধ্য হয়ে শায়ন নিজের গাল বাড়িয়ে দিল। ঐশী নিজের পায়ে ভর করে সামান্য উঁচু হয়ে দাঁড়িয়ে টুপ করে একখানা চুমু বসালো শায়নের গালে। পরপর দুবার এমন করল ও। শায়ন বিমূঢ় হয়েই রইল, নড়াচড়া বন্ধ করে। এবার ঐশী ভাবুক কণ্ঠে বলল। তেমন কিছুই তো হলো না, নর্মালিই লাগলো। শায়ন তা শুনে মুচকি হাসে, তারপর মাথাটা ঝুঁকে নিচে ঐশীর গালে ঠোঁট চেপে ধরে। আমি ঠিক মতো করলে সেটা নর্মাল লাগতো না? এইসব শুনে ঐশী ঝড়ের বেগে তাকালো শায়ানের দিকে, কিন্তু শায়ান তখনও আকাশের দিকে তাকিয়ে হাত তুলেই তুলছে কিন্তু শায়ান তখন আকাশের দিকে তাকিয়ে মিছরেই হাই তুলছে, যেন কিছুই হয়নি। ঐশী বুঝতে পারছে ছেলেটা দিন দিন লাগাম ছাড়া হচ্ছে, অসভ্য হচ্ছে। তার মধ্যে আজ তো ঐশী নিজেই সুযোগ করে দিয়েছে, তাই ঐশী রেগে মেগে বেশ জোরেই ঘুষি মারল শায়ানের বাহুতে। এতে শায়ানের কিছুই হলো না, বরং শায়ান ঠোঁট কামড়ে হেসে হুট করেই লাগাম ছাড়া হলো সত্যি সত্যি। আচমকা ঐশীর হাত ধরে টেনে নিজের সাথে চেপে ধরল। নিজের ঠোঁট দাবিয়ে আরো 3-4টে চুমু খেলেও ঐশীর নরম গলায়। এবার ঐশী স্তব্ধ, বিস্মিত এবং বিমূঢ়। নিজেকে ছাড়াতে ভুলে গেছে ও। চোখ বড় বড় করে তাকিয়ে রইল শায়ানের দিকে। হুঁশ ফিরতেই ঐশী রেগে বলল। তুই কেন চুমু দিলি আমায়? শায়ান মুচকি হেসে বলল। এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন ডার্লিং। তুই আমাকে আগে চুমু দিয়েছিস, আমিও ফেরত দিয়ে দিলাম। তুই তো জানিস এই সায়ান তালুকদার কারো ঋণ রাখে না। ঐশী কিছু বলতে গিয়েও থমকে গেল ও। ব্যাপারটা নিয়ে যতটা ঘাটাবে ততই ঝামেলা বাড়বে। শায়নাজ ব্যাংক থেকে দুপুর 12টার মধ্যেই হাফ টাইম কাজ করে বাড়িতে হাজির, সাথে পুরো 7 দিনের ছুটি পেয়েছে বিয়ে উপলক্ষে। শায়ন তো খুশি মনে বাড়িতে এসে সামান্য কিছু কেনাকাটা করে, ঘরে এসে বিছানায় শপিং ব্যাগগুলো রেখে দেয়। এরপর ধীরে ধীরে হাত চলে যায় শার্টের বোতামে। পরনের শার্ট খুলতে থাকে সে। বোতামগুলো খুলতে খুলতেই তার দৃষ্টি ঘুরে বেড়ায় চারপাশে। ঐশীকে খুঁজে না পেয়ে সে ঐশীকে ডাকে। ঐশী, এই ঐশী, কই গেলে? সাড়া না পেয়ে শায়ান এগিয়ে গিয়ে কিচেনে উকি দেয়, বারান্দায় তাকায়, কিন্তু না, কোথাও তো নেই ও। ভ্রু কুচকে যায় তার, মেয়েটা গেল কোথায় হঠাৎ। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে মেয়ের মৃদু গুনগুন সুর গাইতে গাইতে ঐশী বের হয়ে আসে। ঐশী বেরিয়েছে মাত্র, শরীরে কেবল ভেজা সাদা তোয়ালে চড়ানো, মাথার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে গলায় আর ঘাড়ে লেপ্টে ছড়িয়ে আছে। তার গায়ে হালকা জলের ফোঁটাগুলো ফর্সা দেহে চিকচিক করছে। কণ্ঠস্বর কানে আসতেই ঐশীর দিকে চোখ চলে যায় শায়ানের। মুহূর্তটা ওখানেই থেমে যায়। শায়ান সেদিকে তাকাতেই স্থির হয়ে যায়, থমকে গিয়ে দেখতে থাকে মেয়েটাকে। ফর্সা হাঁটু উন্মুক্ত তার, ওদিকে ঐশীও হতবিলম্ব হয়ে শায়ানকে দেখছে। পরিস্থিতি বুঝতে না বুঝতেই ঐশী দৌড়ে গিয়ে বাথরুমের দরজার পাশে ঝোলানো পর্দায় আড়ালে লুকিয়ে পড়ে। শায়ান এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। ঐশীর অস্বস্তিতে গলা কাঁপে সামান্য। সে থতমত খেয়ে বলে ওঠে। তুই এখন বাসায় কেন? তোর তো ব্যাংকে থাকার কথা। শায়নের হুঁশ ফিরতেই সে হালকা হেসে ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলে। আজ হাফ টাইম ছিল আর পুরো 1 সপ্তাহের ছুটি পেয়েছি। শায়নের কাছে আসা টের পেতেই ঐশী তাড়াতাড়ি বলে ওঠে। এই এইদিকে এগিয়ে আসছিস কেন?
দূরে থাক। কিন্তু সায়ান থামে না, বরং এক চিলতে দুষ্টু হাসি দিয়ে আরো কাছে এসে দাঁড়ায় ঐশীর। তারপর পর্দা সহ মেয়েটাকে ঝাপটে জড়িয়ে ধরে। ঐশী ওই শক্ত বাহুবন্ধনীতে কেঁপে ওঠে। সে গুটিয়ে গিয়ে বলে, এসবের মানে কি সায়ান? ছাড় তো, ফাজলামি করবি না। সায়ান ঐশীর গলায় লেপ্টে থাকা চুলগুলো সরাতে সরাতে ধীর কণ্ঠে বলল। এসে গেছে। অবুঝ স্বরে ঐশী প্রশ্ন করে। কে এসেছে? সায়ন হালকা স্বরে বলে। মুড এসে গেছে। ঐশী ভয় পেয়ে কাপা কণ্ঠে বলে ওঠে। সায়ান, না না প্লিজ। ঐশী অসহায় হয়ে কাতর গলায় বলে ওঠে। উফ, এবার আবার কিসের চুমু? কাল থেকে সারা দিন খালি চুমুই খাচ্ছি। একটা চুমু খেতে অ্যাটলিস্ট এতটুকু তো চাইতেই পারি। এগুলো তো কিছুই নয়, এর থেকেও বড় বড় চুমু দেব। ট্রাস্ট মি, ইউ নো হোয়াট, আমি খুব ভালো চুমু দিতে পারি। আর কোনো উত্তরের অপেক্ষা না করেই সায়ান ধীরে ধীরে খুব সংক্ষিপ্তভাবে প্রথমবারের মতো ঐশী ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, এবং তার সেকেন্ডেও কম সময়। আর তাতেই ঐশী বাকরুদ্ধ। সে খামচে ধরে সায়ানের কাঁধ। সেই ক্ষণটুকু যেন ঐশীর ভেতর কাঁপিয়ে দেয়। সে নিস্তব্ধ হয়ে যায়। এই অনুভূতি তার কাছে একেবারে নতুন, সম্পূর্ণ নতুন। সায়ান আর কিছু বলে না, এরকম স্বাভাবিকভাবেই ঐশীকে সরিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এবার গোসল দেবে সে। আর ঐশী কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, অবুঝ ভঙ্গিতে। তারপর হঠাৎই নিজের হুঁশ ফিরে পেয়ে দ্রুত ঘরের ভেতরে গিয়ে কাপা কাপা হাতে আলমারি খুলে জামা কাপড় নেয়। তার গাল লাল হয়ে উঠেছে ক্রমশ, অথচ তার রাগ হওয়া উচিত ছিল। এখন রাগ কেন আসছে না তার? কি অস্বস্তিকর অসহ্য অনুভূতি। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আকাশ জুড়ে মেঘের গম্ভীর গর্জন। বাইরেটা অন্ধকার, দুপুর হলেও চারিদিকে এমন অন্ধকারে ঢাকা যে সময়টা বোঝাই যাচ্ছে না। মনে হয় সন্ধ্যা নেমে আসছে অকালেই। সায়ান সবে গোসল সেরে ভেজা চুলে হাত বুলাতে বুলাতে ঘরে ঢুকলো। শরীরে শুধু একটা ট্রাউজার। দরজার কাছে দাঁড়িয়ে তার চোখ থেমে গেল বিছানার উপরে বসে ঐশীর দিকে, যে গভীর মনোযোগ দিয়ে নেইল পলিশ লাগাচ্ছে। আর মাঝে মাঝে ঐশী ফু দিচ্ছে নখে। সায়ন এগিয়ে এসে তার পাশে বসে হালকা করে ঐশীর বাহুতে ধাক্কা দিয়ে বলে। ওই, ঘুরতে যাবি? ঐশী নখে হালকা ফু দিয়ে শুকাতে শুকাতে বলল। এই বৃষ্টিতে কোথায় ঘুরতে যাব? আর কি উপলক্ষে? মেঘ সরে যাচ্ছে, একটু পর কমে যাবে বৃষ্টি। ভাবছি ব্রিজের কাছে যাব। আমাদের বিয়ের 3 মাস পূর্ণ হলো আজ। ভুলে গেলি সব? ঐশী একবার সায়নের দিকে তাকিয়ে হালকা মাথা নেড়ে বলল। সরি, ভুলে গেছিলাম। আচ্ছা যাব। সায়ন কিছু একটা বলতে গিয়েও যেন বলতে পারছে না। বারবার কথা আটকে আসছে তার। তা দেখে ঐশী জিজ্ঞাসা করলো। কি হলো? এমন বলদের মতো তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? সায়ন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এর মানে সে কিছু বলবে, কিন্তু সেটা বলতে পারছে না। ঐশী আবারও ওর দিকে তাকিয়েই সায়ান নিচু স্বরে বলল। ঐশী, আজকে একটু শাড়ি পরবি? ঐশী মুখ কুঁচকে তাকালো সায়ানের দিকে, এরপর ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল। পারলে তো। ওসব আমি পারি না। সায়ান যেন এই অপেক্ষাতেই ছিল, তাই দ্রুত বলল ও। সমস্যা নেই, আমি পরিয়ে দিব। সায়নের এমন আগ্রহ দেখে ঐশী সরু চোখে তাকালো ওর দিকে। সায়ন থেমে গেল। ঐশী বলল। আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস? তোর কাছ থেকে আবার কিসের সুযোগ? তুই পুরোটাই তো আমার। কথা শুনে একটু নরম হেসে ঐশী উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পর ফিরে এলো বাকি কাপড় পরে। আর তারপর সায়ন ইউটিউব দেখে ধীরে যত্ন করে তাকে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানো শেষে ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলল। এই সায়ান, আমাকে তো সুন্দর লাগছে তাই না? পেছন থেকে সায়নের মুগ্ধ দৃষ্টি ঐশীকে উদ্দেশ্য করে বলল। ভীষণ সুন্দর। ফার্স্ট টাইম শাড়ি পরলাম, তোর জন্য যে আর কি কি করতে হবে। সায়ন মৃদু হেসে বলল। সংসার করতে হবে আমার সাথে, ভালো বউ হতে হবে, আর আমাকে ভালোবাসতে হবে। কথা শুনে ঐশী চুপ হয়ে যায়। পিটপিট চোখে দেখতে থাকে সায়নকে। এর মধ্যেই সায়ন শার্ট গায়ে দিতে শুরু করে বাইরে যাওয়ার জন্য। বোতামে হাত দিতেই ঐশী এগিয়ে এসে নিজের হাতে একে একে বোতাম লাগাতে লাগলো। অপ্রত্যাশিত কাণ্ড। সায়ন নিজেও অবাক হলো। কোমল গলায় ঐশী বলল। এই সায়ান, আমি সংসার করব তোর সাথে। একটা ভালো বউ হব তোর, দেখিস। আর সায়ন কাতর হলো পরের কথাটা শুনতে। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো ও। আর কি হলো, চুপ হয়ে গেলি কেন? ঐশী একটু লাজুক কণ্ঠে বলল। আর তোকে খুব খুব ভালোবাসবো। ভালোবাসা বুঝিস তুই? ঐশী একটু থেমে নিজের অনুভূতিগুলো গুছিয়ে বলল। কি জানি, তবে একটা জিনিস বুঝেছি, আমাদের বন্ধুত্ব আর স্বামী স্ত্রীর অনুভূতি এক না। এই যেমন তুই কাছে আসলে আমার
হৃদস্পন্দন বেড়ে যায়, তুই চুমু দিলে আমি লজ্জা পাই, তোর জন্য রান্না করতে ভালো লাগে, তুই আমার কেয়ার করলে তখন তোকেও ভালো লাগে, আর জানিস তুই ঘুমালে আমি তোকে লুকিয়ে লুকিয়ে দেখি। শায়ন আরো অবাক হয়। ঐশী একটু থেমে শায়নের চোখে চোখ রেখে মৃদু স্বরে বলল, এখন কেমন যেন তোকে অন্যরকম ভালো লাগে আমার, এই সব বিয়ের পর থেকে হচ্ছে, আগে তো এমন লাগতো না। তাহলে এগুলোকে কি বলে? শায়ন কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর সব বুঝতেই ধীরে ধীরে তার ঠোঁট এক উজ্জ্বল হাসি ফুটল। এটা প্রাপ্তির হাসি। অস্থির হয়ে শায়ন বলল, কি করে ফেলেছিস ঐশী? আমাকে লুকিয়ে দেখিস তুই আর আমাকে তোর ভালো লাগে? ঐশী মাথা নেড়ে হেসে বলল। এটি কি ভালোবাসা সায়ান? হঠাৎ করেই শায়ন এদিকে দুহাতে জড়িয়ে নিয়ে কোলে তুলে নিল ঐশীকে। ঐশী চমকে গলা জড়িয়ে ধরল শায়নের। শায়ন ঐশীকে কোলে তুলে ঘোরালো ঘরের মাঝখানে। এমন কাণ্ডে ফিক করে হেসে ফেলে ঐশী। কিছুক্ষণ পর থেমে শায়ন উচ্ছ্বাসিত হয়ে ঐশীকে বলল। ডেফিনেটলি, এটাই ভালোবাসা। ঐশী নিজেও অবাক হয়ে শায়নের গালে হাত রেখে জানতে চায়। এই সায়ান, তার মানে কি ভালোবাসা হয়ে গেছে? শায়ন রাজ্য জয়ের ন্যায় হাসল। চোখ দুটো ছলছল করছে তার। এরপর শায়ানও ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, হয়ে গেছে। তাহলে একটা কথা শুন বল, আমি আজ তোর সব কথা শুনবো। সায়ান, আই লাভ ইউ, কখনো আমাকে ছেড়ে যাবি না প্লিজ। শায়ন শক্ত করে ঐশীকে নিজের সাথে জড়িয়ে নিল। ঐশীও আজ বাধা দিল না, বরং নিজেও শায়নকে দুহাতে জড়িয়ে নিল। শায়নও ধীর গলায় বলল, তোকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না পাগলি। তুই আমার হয়ে আছিস আর থাকবি সারা জীবন। ঐশী শায়নের দিকে তাকিয়ে তৃপ্তির একটা হাসি দিল। ধীরে ধীরে তাদের এই ভালোবাসার ছোট্ট সংসার গুছিয়ে উঠুক, একটাই প্রত্যাশা। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।